আজকের পর্বে দশম শ্রেণীর পাঠ্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটির বিষয়বস্তু আলোচনা করব। দেখো, এই কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং কবিতাটি অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল মানে তোমরা অতি অবশ্যই বুঝতে পারছো যে কবি কবিতাটি পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে রচনা করেছেন। তা মূলত আমরা কবিতার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বা কবিতাটির আপাদমস্তক কবি পরাধীন ভারতবর্ষে আপামর ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে পুঞ্জীভূত হওয়া গ্লানি, ক্ষোভ, যে বিরোধে পরিবর্তিত হয়েছিল তার চিত্রকেই তুলে ধরেছেন। সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে বিরোধ পুঞ্জীভূত হয়েছিল তাকে এখানে একটি বিরাট রূপ দিয়েছেন কবিতার মধ্য দিয়ে। আর সেই বিরোধকেই চিত্রিত করতে গিয়ে নানান তুলনা উপমা কবি কবিতায় ব্যবহার করেছেন। আমরা কবিতার শুরুতে দেখব যে কালবৈশাখী ঝড়ের প্রসঙ্গ নিয়ে এসেছেন সেই বিরোধকে বোঝাতে গিয়ে। তা কালবৈশাখী ঝড়ের প্রসঙ্গ কেন আনলেন? না, কালবৈশাখী ঝড় সাধারণত যে ঋতুতে বা যে মুহূর্তে যে সময় পর্বে হয়ে থাকে, একটা দীর্ঘ শুষ্কতা রুক্ষতার পর প্রথম যখন কালবৈশাখীর ঝড়ের মাধ্যমে সমগ্র প্রকৃতি স্নাত হয়, সিক্ত হয়, দেখা যায় যেন প্রকৃতির মধ্যে নতুন করে প্রাণ সঞ্চারিত হয়। কিন্তু এই ঝড় যখন বয়ে যায় তখন যা কিছু জীর্ণ জরা প্রকৃতির মধ্যে রয়েছে সমস্ত কিছু কিন্তু ঝরে যায়, নষ্ট হয়ে যায়। তারা তাদের আর অস্তিত্ব বজায় রাখতে পারে না। এরপরে দেখা যায় যে সমগ্র প্রকৃতি যেন একটা নতুন করে প্রাণ ফিরে পায়। এখানে সমগ্র ভারতবাসীদের মনের মধ্যে যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধ জমে উঠেছিল সেটাও যেন একটা কালবৈশাখী ঝড়েরই সমতুল্য। সেই বিরোধের প্রভাবে সমগ্র ভারতবর্ষ স্বাধীনতার সূর্য দেখতে পাবে। এই বিরোধ সংগঠিত করতে গিয়ে দেখা যাবে যে অনেক প্রাণের নাশ ঘটবে ঠিকই। ব্রিটিশ শাসকদের ভারতবর্ষ ছেড়ে যাওয়ার পূর্বে আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের শহীদের তালিকায় অসংখ্য ভারতবাসীদের পেয়েছি। সেদিকটা তো আমরা এখানে কখনোই কোনোভাবে অস্বীকার করতে পারি না। দেখা গেছে যে যখন কবি কবিতাটি লিখছেন তখন সমগ্র ভারতবাসীর মনের মধ্যেই যে বিরোধটা পুঞ্জীভূত হয়ে উঠেছিল তা কিন্তু নয়। তখনও পর্যন্ত কিন্তু কিছু মানুষ, কিছু ভারতবাসীরা ভীত সন্ত্রস্ত হয়েছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দাঁড়াতে। তাদের কারোর মধ্যে ভয় ভীতি, কারোর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, কারোর মধ্যে স্বার্থপরতা কাজ করে চলেছিল, যে কারণে তারা ব্রিটিশ শাসকদের বিরোধী হয়ে উঠতে পারেননি। তাদেরকেও তিনি আমন্ত্রণ জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। তাদের মনের মধ্যে যেন সেই বিরোধ একইভাবে সঞ্চারিত হয়। আমরা দেখব এরপরে কালবৈশাখী ঝড়ের পরে কবি কবিতার মধ্যে নিয়ে এসেছেন মহাকালের প্রসঙ্গ। মহাকালের এখানে এক ভয়ঙ্কর বা প্রচণ্ড রূপকে কবি কবিতার মধ্যে সমগ্র প্রেক্ষাপটের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। সেই মহাকাল কোন প্রেক্ষাপট থেকে আসছেন? যেন একটা মৃত্যু গহন অন্ধকার কূপ থেকে তিনি উঠে আসছেন। তাহলে যে মহাকাল মৃত্যু গহন অন্ধকার কূপ থেকে উঠে আসতে পারেন, যে প্রেক্ষাপট থেকে তিনি আসছেন, তার কাছে কোনো ভয় কোনোভাবে কাজ করতে পারে না, বরং তিনি উল্টে সকলের কাছে ভয়ের কারণ হয়ে উঠতে পারেন। সমগ্র ভারতবাসীর মনের মধ্যে পুঞ্জীভূত হওয়া বিরোধটাও কিন্তু ঠিক একইভাবে ভয়ঙ্কর রূপ নিয়েছিল, মহাকালের প্রচণ্ড বা ভয়ঙ্কর রূপেরই মতো। এরপর দেখা যাচ্ছে যে মহাকালের কেশের বর্ণনা, তার কখনো অস্ত্র ধারণের বর্ণনা, আবার কখনো তার নয়ন কটাক্ষের মধ্যে দ্বাদশ রবির বহ্নিজ্বালার প্রসঙ্গ, তার ত্রস্ত জটায় কিভাবে যেন বিশ্ব চরাচর সেজে উঠছে তার প্রসঙ্গ, আবার তার ভয়ঙ্কর রূপের প্রভাবে প্রকৃতির কোথায় বা তার ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসার ফলে প্রকৃতির কোথায় কিভাবে বিচ্যুতি বা স্খলন ঘটে চলছে তার প্রসঙ্গ রয়েছে। আবার দেখা গেছে এই ভয়ঙ্করতার পাশে পাশে
কবি কী করেছেন না মহাকালের যে স্নিগ্ধ রূপ সেটাকেও কিন্তু মাঝে মধ্যে ফুটিয়ে তুলেছেন। কিভাবে না এক জায়গায় তিনি বলছেন হাসছে ভয়ঙ্কর, তাহলে তিনি ভয়ঙ্কর আবার তিনি হাসছেন, তাহলে এই হাসিটা কিসের হাসি? এটা মনের সমস্ত রকম ভয় ভীতি শঙ্কা দূরীভূত করার হাসি, স্নিগ্ধ একটা হাসির প্রলেপ সেই মহাকালের ভয়ঙ্কর রূপের মধ্য দিয়েও যেন ফুটে উঠছে। আবার তার জটায় যখন শিশু চাঁদের কিরণ ছড়িয়ে পড়ছে তার মধ্য দিয়েও কিন্তু তার স্নিগ্ধ রূপটা ফুটে উঠছে। কবিতার শেষের দিকে আমরা দেখব তাকে চিরসুন্দর বলে উপস্থাপন করছেন কবি। তার ভয়ঙ্কর রূপ দেখে আমাদের ভীত সন্তস্ত হওয়ার কোনো ভাবেই মানে হয় না, এটাও কবি সমগ্র ভারতবাসীকে বোঝাতে চাইছেন। আসলে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে যে বিরোধটা পুঞ্জীভূত হয়েছিল বা সমগ্র ভারতবাসীরা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে পথে অগ্রসর হয়েছিলেন তাতে সমগ্র আর যারা ভারতবাসীরা সমগ্র ভারতবাসীর মধ্যে যারা তখনও পর্যন্ত ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল সঞ্চার করে উঠতে পারেননি তাদেরকেই তিনি এখানে কবিতায় আহ্বান জানাচ্ছেন। এই বিরোধটা যদি সামগ্রিক রূপ লাভ করে তবেই কিন্তু সেটা যথার্থ বিরোধ হিসেবে পরিগণিত হবে, এটা কবি কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করতে চেয়েছেন। কবিতায় তোমরা আর একটা জিনিস পাবে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এই দুটি লাইন প্রায় 9 বার তিনি কবিতায় উচ্চারণ করেছেন। তাহলে জয়ধ্বনি করার প্রসঙ্গ কবিতার মধ্যে আসছে কেন? কবি তো এখানে ভারতবাসীরা তখনও পর্যন্ত স্বাধীনতা অর্জন করেনি, তবুও কেন জয়ধ্বনি করার কথা বলছেন? কোনো কিছুতে জয়লাভ করলে তবেই যে আমরা জয়ধ্বনি করব তা কিন্তু নয়। এখানে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে যে বিরোধটা জেগে উঠেছিল ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তাকেই যদি অভ্যর্থনা জানানো হয় তাহলে কিন্তু ব্রিটিশ শাসক ভীত সন্ত্রস্ত হতে বাধ্য হবে। ব্রিটিশ শাসকেরা যদি একবার বুঝে যায় যে ভারতবাসীরা যে ভাবে সক্রিয় হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে তাহলে কিন্তু তারা আর কোনোভাবেই ভারতবাসীদেরকে শোষণ নির্যাতন করতে পারবে না। ভারতবাসীদের মনের মধ্যে সেই জোর, মানসিক জোরটা জাগিয়ে তোলার জন্যই কিন্তু কবি বারবার জয়ধ্বনি করার কথা বলছেন। আবার এটাও ঠিক যে সমগ্র ভারতবাসীর মনের মধ্যেই আমি বলছি বারবার, কেননা সেই সময় সেই প্রেক্ষাপটে 1922 সাল মানে তোমরা বুঝতে পারছো যে 47 সালের বেশ কয়েক বছর আগে। আমরা সাধারণভাবে ধরতেই পারি যে 1900 সাল থেকে 1947 সাল, এই 47টা বছর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম একটা প্রবল রূপ নিয়েছিল, যে কারণে কিন্তু 47 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। এই শেষ সময় পর্বটাই নানান ধরনের যে বিরোধ সমগ্র ভারতবর্ষ জুড়ে জেগে উঠেছিল সেটাই কিন্তু এখানে কবিতায় মূলত প্রাধান্য পাচ্ছে। তাই যারা তখনও পর্যন্ত জরায় মুমূর্ষু হয়ে পিছিয়ে ছিলেন, যাদের মনের মধ্যে তখনও পর্যন্ত দ্বিধা দ্বন্দ্ব কাজ করছিল, তাদের মনে শক্তি সঞ্চারের জন্য, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, বা যাদের মনের মধ্যে বিরোধটা জেগে উঠেছে তাদের বিরোধকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে জয়ধ্বনি করার কথা বারবার কবি কবিতায় বলেছেন। তাই এভাবেই আমরা পুরো কবিতাটার বিষয়বস্তু আজকে একটু আলোচনা করলাম। এরপরে আমরা এর স্তবকগুলো ধরে প্রশ্ন উত্তর দেখে নেব।